তখন সদ্য ভোর হয়েছে কি হয়নি, চারপাশটা তখনও অন্ধকার অন্ধকার। হঠাৎ করে একজন পথচারী দেখতে পেল গ্রামের জমিদার রাজনারায়ণ চৌধুরীকে কৃষ্ণ মন্দিরের বাইরে অচৈতন্য অবস্থায় শুয়ে আছে। জমিদার বাবু সারা শরীরে কাটা, ছেঁড়া আর আঁচড়ানোর দাগ, যেন কেউ অত্যন্ত আক্রোশ বার করেছে জমিদার বাবুর উপরে। আর একটা ছাপও রয়েছে, রক্তের হাপির ছাপ। বাবু, বাবু, শুনতে পাচ্ছেন আমার কথা? বাবু, আহ আহ সে এসে গেছে, কেউ বাঁচবে না, সে এসে গেছে। আহা। সেই লোকটি তো অত্যন্ত ভয় পেয়ে গেল চোখের সামনে জমিদার বাবুর মৃত্যু দেখে। সে ছুটে গ্রামবাসীকে জানাতে যাচ্ছিল। সেই সময় গ্রামের পূজারীও সেই মন্দিরে আসছিল। সব শুনে গ্রামের পূজারীও অত্যন্ত ভয় পেয়ে গেল। তারপর দুজনে মিলে আরো কয়েকজন গ্রামবাসীকে জড়ো করে গেল সেই জায়গায় যেখানে জমিদার বাবু পড়ে আছেন। ছোটবাবু, ছোটবাবু, শিগগির চলেন, মন্দিরের সামনে বড়বাবুকে পাওয়া গেছে, শিগগির চলেন আপনি। পাওয়া গেছে মানে কি বলছো কি? বাবা, বাবা, পূজারি কাকা, বাবাকে এভাবে কে মারলো? আমি তো সেখানে ছিলাম না, তবে রমেশ বলছে তোমার বাবা নাকি বলেছেন সে ফিরে এসেছে। না না, এ হতে পারে না, অসম্ভব। গ্রামবাসীরা অত্যন্ত ভয় পেয়ে গেছিল এই ঘটনায়। তাদের জমিদার বাবুকে কে এভাবে নৃশংসভাবে হত্যা করলো, আর কেনই বা করলো, এই প্রশ্ন সবার মনে জেগে উঠেছিল। তারই মধ্যে জমিদার বাবুর শেষকৃত্য সম্পন্ন হলো। জমিদার বাবু মারা যাওয়ার বেশ কিছুদিন পরের কথা। সেই দিনকে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। পুরোহিত মশাই পুজো করতে এসে মন্দিরেই আটকা পড়ে গেছিল। ঝড় বৃষ্টিটা এবার মনে একটু কমেছে। এত রাত অব্দি এখানে আছি, এতক্ষণেও যে কিছু ঘটেনি সেটাই আমার ভাগ্য। 10টা বেজে গেল, চাই এবার ভালোয় ভালোয় বাড়ি ফিরি। পুরোহিত মশাই যেই দরজাটা বন্ধ করে তালাটা লাগিয়েছেন, হঠাৎ যেন ভেতর থেকে নুপুরের শব্দ ভেসে এলো। পুরোহিত মশাইয়ের সারা শরীরে যেন শিহরণ খেলে গেল। তবে কি সত্যি ফেরত এসছে সে? কে কে ভেতরে? জবাব দিচ্ছ না কেন? কে ভেতরে আছো? ভেতর থেকে কোনো জবাব এলো না, আর নুপুরের আওয়াজটাও যেন হঠাৎ থেমে গেল। পুরোহিত মশার মনে হলো, তাহলে কি এটা মুনির ফল ছিল? একবার ভেতরে গিয়ে দেখবে নাকি। যেই উনি দরজা খুলে ভেতরে ঢুকলেন, চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে যেন মনে হলো কেউ পাশ দিয়ে হেঁটে গেল। আবার নুপুরের শব্দ শোনা গেল। কে কে আমায় ভয় দেখাচ্ছ? সামনে এসো, সাহস থাকলে সামনে এসো, আমি ভয় পাই না তোমাকে। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। কমলা, কমলা তুমি? না না, তা কি করে হতে পারে? কমলা তো মরে গেছে। কে আমায় ভয় দেখাচ্ছ? আমায় ভয় দেখিও না বলে দিচ্ছি। বদলা নেব আমি, কেউ বাঁচবে না যারা যারা ভোগ করেছে আমাকে। সেই দুর্যোগের মধ্যেও ভয় কাঁপতে কাঁপতে অমিত মশাই পৌঁছয় জমিদার বাড়িতে ছোটবাবুকে খবরটা জানাতে। পুরোহিত কাকু, এইসব বুজরুগি আপনি অন্য জায়গায় বলবেন। আমার বাবাকে কোনো শত্রু মেরেছে,
আমাকে ওইসব ভূতের ভয় দেখাতে আসবেন না। কিন্তু বাবা রমেশ, আমি নিজের কানে শুনেছি ওর গলা। এটা ওই, তুমি বিশ্বাস করো আর না করো, তোমার কিন্তু সামনে খুবই বিপদ। দেখো, যদি সাবধান হতে পারো। আমার কাজ এটুকুই। পুরোহিতের কথা যতই হেসে উড়িয়ে দিক, রমেশের মনে পড়ে কমলার কথা। কমলা ছিল গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে। আরে শ্যামল কাকুচে, আর সঙ্গে এটিকে আগে দেখিনি তো গ্রামে। হে হে বাবু, এটি আমার মেয়ে কমলা। ছোট থেকে মামার বাড়িতেই বড় হয়েছে। এখন খুব কদিন মন টাইমছিল, ভাবলাম মেয়েটাকে একটু নিয়ে আসি গ্রামে। কমলা, এটি আমাদের ছোট বাবু, নমস্কার কর। কমলার রূপে রমেশ প্রায় পাগল হয়ে গেছিল। কমলাকে যেখানে সেখানে উত্ত্যক্ত করা শুরু করেছিল, আর গ্রামবাসীরা সব দেখেও চুপ ছিল, কারণ রমেশ ছিল জমিদার বাবুর ছেলে। কমলা রানী, তোমার জন্য আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। কোথায় যাবে? চলো আমার বাইকের পেছনে, তোমায় নিয়ে যাই এক জায়গায়। না না রমেশ বাবু, আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক হেঁটে চলে যাব। রমেশ বাবু, আপনি এখানে কি করছেন? দেখো কমলা, আমি অনেকদিন ভালোভাবে বলছি, মেনে যাও এবার। হ্যাঁ, বউ হয়তো বানাতে পারবো না, কিন্তু অনেক আরামে রাখবো। না হলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে। রমেশ বাবু, আমাকে ছেড়ে দিন। আপনার তো অনেক পয়সা, আপনার বাড়িতে সুন্দর বউও আছে। আমাকে ছেড়ে দিন, আমার বিয়ে ঠিক হয়ে আছে। এখান থেকে ঘুরে গিয়েই আমার বিয়ে হয়ে যাবে। সালি, কোনো ভাবে হাতে আসছে না। কি করা যায় বলতো মালটাকে নিয়ে? তোর শালা এত পয়সা, তাও তোর এত ঝামেলা। তুই উঠিয়ে নে না, মেয়েটাকে নিয়ে যা বাগান বাড়িতে। না রে ভাই, তাহলে আবার গ্রামবাসীরা যদি খেপে যায় না, আর জ্যান্ত থাকবো না। আমি একটা প্ল্যান বানিয়েছি। কি ব্যাপার রমেশ, এত রাতে তুমি আমার ঘরে? বাবা, শ্যামল কাকুর মেয়ে কমলাকে চেনো তো? যেভাবে হোক আমার কমলাকে চাই। কি বলছো কি? তুমি ভেবে বলো কথা। তুমি তো বিবাহিত, তার মধ্যে এইসব করলে গ্রামে আর আমাদের জমিদারি থাকবে না। ওহ বাবা, তুমি কি আমায় ভেবেছ? একটা প্ল্যান বানিয়েছি যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সেই রাতেই বাবা আর ছেলে মিলে একটা বিভৎস প্ল্যান বানায়। সেই প্ল্যানে তারা পুরোহিত মশাইকেও সামিল করেছিল, যদিও সেটা পুরোহিত মশাইয়ের অজান্তে। বাবু, আমার কি কোনো অন্যায় হয়ে গেছে? আপনারা আমার বাড়িতে পায়ে ধুলা দিলে, বললে তো আমি চলে যেতাম। না শ্যামল, কথাটা পাঁচ কান করার মতো না। আসলে জমিদারবাবু একটা স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নটা তোমাকে নিয়েই, তাই আমাদের আসতেই হতো। বাবু, আমাকে নিয়ে স্বপ্ন দেখছেন? আমি তো কিছু বুঝতে পারছি না, একটু বলবেন খোলসা করে? শোনো শ্যামল, আমি বুঝিয়ে বলছি। তুমি তো জানো আমি কত বড় কৃষ্ণ ভক্ত। কৃষ্ণজি আমাকে কাল রাত্রে স্বপ্ন দিয়েছেন, বলেছেন এই গ্রামে সব থেকে সুন্দরী মেয়েকে উনি দেবদাসী হিসেবে চান মন্দিরে। আর তুমি তো জানো শ্যামল, এই গ্রামে তোমার মেয়ের চেয়ে সুন্দরী কেউ নেই। তাই আমি তোমাকে অনুরোধ করছি, তোমার মেয়েকে আমাদের মন্দিরে দেবদাসী হিসেবে সমর্পণ করো। বাবু, এ তো কমলার পরম সৌভাগ্য।
কিন্তু বাবু, কমলার যে বিয়ে ঠিক হয়ে আছে ওর মামাদের বাড়ি থেকে। এখন আমি কি করব? কমলা আমার একমাত্র মেয়ে। শ্যামল, ভগবানের স্বপ্ন মানে এক প্রকার আদেশ তোমার জন্য আর আমার জন্য। তুমি কমলার সাথে কথা বলো, কালকেই কমলার সাথে কৃষ্ণজির বিয়ে হবে। কমলা সব শুনে কান্নায় ভেঙে পড়ল। ও বুঝতে পেরেছিল যে এটা রমেশ বাবুরই প্রতিশোধ, ওকে প্রত্যাখ্যান করার জন্য। কিন্তু কমলা এটা বুঝতে পারছিল না যে কি করে নিজেকে বাঁচাবে। এই খবরটা গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সবাই জেনে গেল ঠাকুরের আদেশে কমলা দেবদাসী হচ্ছে। সেই দিন দুপুরে মন্দিরে পুরোহিত মশাই কমলার বিয়ে দিলেন কৃষ্ণজির সাথে। আর ঠিক করা হলো, যেহেতু মন্দিরে আর কোনো ঘর নেই কমলার থাকার মতো, তাই কমলা রাত্রিগুলো থাকবে জমিদার বাবুর বাড়িতে। সেই রাতটা ছিল ফুলশয্যার রাত। কমলা জমিদার বাবুর বাড়িতে নিজের ঘরে চুপচাপ দাঁড়িয়েছিল। এখনো মেনে নিতে পারছে না ওর এই ভাগ্যের বিড়ম্বনার কথা। একদিনে এতটা ওলটপালট হয়ে যেতে পারে ওর ভাগ্য। ও একটা সুখী বিবাহিত জীবনের স্বপ্ন দেখছিল, তার বদলে এটা কি জুটলো? ওকে নাকি সারাদিন কৃষ্ণের সেবা করে যেতে হবে। সে তো সন্ন্যাসীর জীবন। একটা নাতে কেউ এত বড় প্রতিশোধ দিতে পারে? বারবার আক্ষেপে চোখের জলে ভেঙে পড়ছিল। হঠাৎ কমলার মনে হলো যেন নিঃশব্দে পেছনে এসে দাঁড়িয়েছে। তা যেন নিঃশ্বাসের শব্দ। ও চমকে পেছন ফিরে তাকালো। রমেশ ছিল প্রতিশোধের আগুনে উন্মাদ, আর তার সাথে মত্ত। রমেশ জোর জবরদস্তি শুরু করলো কমলার উপরে, আর কমলা নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। রমেশ আপ্রাণ চেষ্টা করছিল কমলাকে নিজের আয়ত্তে আনার। আর এই ধস্তাধস্তির মধ্যেই রমেশের ঠেলায় কমলা আর তাল সামলাতে পারল না, ছিটকে গিয়ে পড়ল। আর সঙ্গে সঙ্গে টেবিলের কোণা লেগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো মাথা থেকে, আর কমলা ওখানেই মরে গেল। কমলার পুরনো কথা ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেছিল। তখন রমেশ ভাবল এবার ঘরে যাই। চেপে যেতে হঠাৎ মনে হলো কি যেন পেছন দিয়ে চলে গেল। পুরোহিতের কথা যতই উড়িয়ে দিক, রমেশের মধ্যেও কিন্তু একটা ভয় চেপে বসেছিল। কে কে আমার পেছনে কে? সেই সময়টা ছিল লোডশেডিং। সারা বাড়ি অন্ধকারে থমথম করছিল, আর তার মধ্যে যেন একটা অস্বাভাবিক আওয়াজ। যেন মনে হচ্ছিল ঘরের ভেতরে কেউ ফিস ফিস করে কথা বলছে। হঠাৎ রমেশ শুনতে পেল একটা নুপুরের শব্দ। শব্দটা ওর দিকে এগিয়ে আসছে না? রমেশ বাবু, আমাকে বিয়ে করবে না? না কমলা, ছেড়ে দাও আমাকে, তোমার দুটি পায়ে পড়ে, ছেড়ে দাও। রমেশের পরে আর কোনো গ্রামবাসীর কমলা কোনো ক্ষতি করেনি। কিন্তু যখনই কোনো গ্রামবাসী রাত্রিবেলা সেই মন্দিরের কাছে যায়, শুনতে পারে একটা আওয়াজ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন।